সাপোজ আপনি সুন্দর একটি ছবি আঁকলেন। সেটা হচ্ছে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে দেখালেন তাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নেওয়ার জন্য। সাপোজ আপনি জাস্ট একজনের কাছ থেকে ফিডব্যাক দিলেন যিনি আপনার হয়তো খুব ক্লোজ কেউ। সো অবভিয়াসলি সে আপনার প্রতি একটু বায়াসড এবং তিনি এটা দেখে খুব প্রশংসা করলেন। 99% তিনি খুশি, খুব প্রশংসা করলেন। তারপর আপনি একটু শিওর হওয়ার জন্য আপনার আরও 4-5 জনকে দেখাবেন হয়তো। সাপোজ আপনার আরও 3 জন ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে কাউকে দেখাবেন। সো মেবি একজন 85%, একজন 87%, আরেকজন ধরেন আবার 90%। সো এরা সবাই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো তারা একটু হলেও আপনার প্রতি বায়াস। সো যদি আপনি আরও শিওর হতে চান যে আপনার এই ছবিটি আসলে কেমন হয়েছে, সো অ্যাকচুয়ালি আপনাকে আরও অনেকজনকে, র্যান্ডমলি অনেকজনকে, যার মধ্যে অনেককেই হতে হবে টোটালি স্ট্রেঞ্জার, যারা হচ্ছে আপনার প্রতি কোনোভাবে বায়াসড না। এভাবে র্যান্ডমলি ধরেন আপনারা 100-200 জনকে যদি আমরা এটা ফিডব্যাক নিই, তাহলে হয়তো আমরা মোটামুটি একটা অ্যাকচুয়াল এস্টিমেট পাবো যে আমাদের এই ছবিটি অ্যাকচুয়ালি কেমন হয়েছে। মানে এই টার্মটিকে আমরা বা এই ফেনোমেননটিকে আমরা বলতে পারি যে উইজডম অফ ক্রাউড। এই সেম কাজটি আমরা আমাদের মেশিন লার্নিং অ্যালগোরিদমের ক্ষেত্রেও বলতে পারি। এখানে আমরা এনসেম্বল ওয়ার্ডটা বলতে মূলত বোঝাচ্ছি যে এ গ্রুপ অফ প্রেডিক্টরস। অর্থাৎ আমরা এখন শুধু আর একটা প্রেডিক্টরের কাছ থেকে ফাইনাল প্রেডিকশন নিব না। এখন আমরা এই উইজডম অফ ক্রাউড ইউজ করব, অর্থাৎ মাল্টিপল প্রেডিক্টরের কাছ থেকে আমরা জানতে চাবো যে তাদের প্রেডিকশন অনুযায়ী আমাদের রেজাল্ট কি হতে পারে। আর এই টেকনিক ইউজ করে যে এই মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো কাজ করে এটাকে বলা হচ্ছে এনসেম্বল টেকনিক্স। আর এই এনসেম্বল টেকনিক্সের যে অ্যালগোরিদমগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি এনসেম্বল মেথডস। সবচেয়ে কমন টাইপের একটি এনসেম্বল টেকনিক হচ্ছে ভোটিং। ভোটিংয়ে আমরা যেটা করি যে সাপোজ আমাদের একটি ডেটা সেট রয়েছে, এটি হচ্ছে আমাদের ডেটা সেট। আমরা এই ডেটা সেটের উপর মাল্টিপল টাইপের প্রেডিক্টর ট্রেন করি। সাপোজ আমরা একটি প্রেডিক্টর দিলাম হচ্ছে সাপোজ লজিস্টিক রিগ্রেশন। সাপোজ আমরা আরেকটি প্রেডিক্টর হিসেবে ইউজ করলাম আমরা ডিসিশন ট্রি। সাপোজ আমরা আরেকটি প্রেডিক্টর হিসেবে ইউজ করলাম সাপোর্ট ভেক্টর মেশিন অর এসভিএম। এবং সাপোজ লজিস্টিক রিগ্রেশন আমাদের প্রেডিকশন দিল একটি ক্লাস 1, ডিসিশন ট্রি আমাদের প্রেডিকশন দিল ক্লাস 2 এবং এসভিএম আমাদের প্রেডিকশন দিল হচ্ছে ক্লাস 1। সো ভোটিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা হচ্ছে মেজরিটি ভোটিং যেটা হয় সেটা কাউন্ট করি, যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেডিক্টর যে ক্লাসটি আমাদের রিটার্ন করেছে, এটাকে আমরা বলি মেজরিটি ভোটিং। এটির আরেকটি নাম বা সবচেয়ে কমনলি ইউজ নাম হচ্ছে হার্ড ভোটিং। সেকেন্ড টাইপের একটি ভোটিং অপশন রয়েছে, সেটিকে আমরা বলি হচ্ছে সফট ভোটিং। বাট এই সফট ভোটিং ইউজ করার জন্য আমাদের যেই প্রেডিক্টরগুলো ইউজ করব এটার একটি স্পেশাল ক্যাপাবিলিটি থাকতে হবে। সেটি হচ্ছে এই প্রেডিক্টরকে অবশ্যই আমাদের এই ক্লাস প্রবাবিলিটি প্রেডিক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমাদের প্রেডিক্ট করতে হবে যে ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটি 0.8 or 80% অ্যান্ড ক্লাস 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2 or 20%। একইভাবে ডিসিশন ট্রিকেও আমাদের এরকম একটা ক্লাস প্রবাবিলিটি দিতে হবে যে আমাদের এই ক্লাস ফর এক্সাম্পল 1 হওয়ার প্রবাবিলিটি হয়তো 0.3% অর্থাৎ 30%, আর ক্লাস 0 হওয়ার প্রবাবিলিটি 70% আর 0.7। একইভাবে আমাদের এসভিএমকেও একটা ক্লাস প্রবাবিলিটি রিটার্ন করতে হবে, নট ডিরেক্ট ক্লাস, মানে 0 আর 1 না, বরং 0 আর 1 হওয়ার যে প্রবাবিলিটি কত সেটা রিটার্ন করতে হবে। সাপোজ এসভিএম আমাদের রিটার্ন করলো যে আমাদের ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটি 0.80 আর 8%, আর ক্লাস 0 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.20 বা 20%। সো এই অনুযায়ী হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মেজরিটি ভোটিং হচ্ছে আমাদের ক্লাস 1, যেহেতু লজিস্টিক রিগ্রেশন এবং এসভিএম দুটোই হচ্ছে ক্লাস 1-এর প্রবাবিলিটি 0.80 বা 80% হিসেবে প্রেডিক্ট করেছে। সো সফট ভোটিং যেটা করে যে ওরা হচ্ছে এই প্রবাবিলিটিটাকে হচ্ছে অ্যাভারেজ করে, মানে হচ্ছে
সাপোজ এখানে আমাদের ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটির অ্যাভারেজ কত, ক্লাস 0 হওয়ার প্রবাবিলিটির অ্যাভারেজ কত, সবগুলা প্রেডিক্টরের কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারপরে হয়তো দেখা গেল যে এখানে ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটি হয়তো 0.80 প্লাস 0.80 প্লাস 0.30 divided by 3, so 1.90 divided by 3, maybe এটা 0.63 এর মতো একটা প্রবাবিলিটি হবে। সো তিনটা প্রেডিক্টরের মিলিতভাবে আমরা দেখছি যে আমাদের ক্লাস 1 হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 63%। সো এইভাবে আমরা হচ্ছে ভোটিংয়ের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রেডিক্টরের কম্বিনেশন করে আমরা একটি ফাইনাল রেজাল্ট পেতে পারি। এবং এইভাবে আমরা যদি বিভিন্ন প্রেডিক্টরকে আমরা এরকম কম্বাইন করি, এখন আমাদের সাপোজ হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের যদি আমাদের ওভারঅল অ্যাকুরেসি ধরেন 70%, আর ডিসিশন ট্রির ইন্ডিভিজুয়ালি অ্যাকুরেসি ধরেন হচ্ছে 65%, আর এসভিএম এরও ইন্ডিভিজুয়াল অ্যাকুরেসিস ফর এক্সাম্পল 60%। আমরা যদি এরকম ফেয়ারলি যে উইক লার্নারগুলো আছে, ধরেন আমরা এখানে তিনটাকে আমরা উইক লার্নার বলছি, এরকম যদি আমরা মাল্টিপল উইক লার্নারদের কম্বাইন করি তাহলে দেখা যাবে যে আমাদের যে এদের কম্বাইন যে রেজাল্টটা আমরা পাচ্ছি সবার কাছ থেকে মতামত নিয়ে, সবগুলো প্রেডিক্টরের কাছ থেকে মতামত নিয়ে যে আমরা প্রেডিকশনগুলো পাচ্ছি, দেখা যাবে এগুলোর মিলিত অ্যাকুরেসি হয়তো 80% মতো আমাদের হয়ে যাবে। বাট এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমরা এই যে ইন্ডিভিজুয়াল উইক লার্নারগুলো ইউজ করছি এদেরকে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট এবং ডাইভার্স হতে হবে, অর্থাৎ একই টাইপের প্রেডিক্টর হওয়া যাবে না। কারণ ধরেন আমরা হচ্ছে তিনটা প্রেডিক্টরেই আমরা ডিসিশন ট্রি ইউজ করলাম, তাহলে তিনটা ডিসিশন ট্রি কিন্তু ঘুরে ফিরে একই টাইপের ইরর করবে, একই জায়গায় ভুল করবে। সো এদেরকে যদি আমি কম্বাইন করি তাহলে আমরা নতুন কিছু পাচ্ছি না। সো এতটা মানে তখন আবার দেখা যাবে যে এই সবগুলোকে কম্বাইন করলে আমাদের মিলিত রেজাল্ট খুব একটা বাড়ছে না। সো আমাদেরকে মাস্ট এটা ইনশিওর করতে হবে যে আমরা যে ডিফারেন্ট টাইপের যে প্রেডিক্টরগুলো ইউজ করছি এরা হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ ডাইভার্স অ্যাজ পসিবল। সো নেক্সট মোস্ট কমন টাইপ অফ এনসেম্বল মেথড হচ্ছে আমাদের ব্যাগিং অ্যান্ড পেস্টিং। ব্যাগিং অ্যান্ড পেস্টিং। সো আপনাদের যদি খেয়াল থাকে যে আমরা আগের বার ভোটিং ক্লাসিফায়ারে যেটা করেছিলাম যে আমরা একটি ডেটা সেট নিয়েছিলাম এবং আমাদের এই ডেটা সেটে আমরা মাল্টিপল প্রেডিক্টর ফিট করেছিলাম। সাপোজ হচ্ছে আমরা একটিতে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ফিট করেছিলাম, সাপোজ আরেকটিতে আমরা কেএনএন বা কে নিয়ারেস্ট নেইবার ফিট করেছিলাম, অথবা আমরা আরেকটিতে সাপোজ সাপোর্ট ভেক্টর মেশিন এরকম কিছু এসভিএম বা এরকম মাল্টিপল প্রেডিক্টর ফিট করেছিলাম। এবং আমাদের টার্গেট ছিল এই যে এই প্রেডিক্টরগুলো যতটা পারা যায় ডাইভার্স হতে হবে, যাতে হচ্ছে আমরা এই সবগুলা প্রেডিক্টরের সম্মিলিত যে প্রেডিকশন সেই প্রেডিকশনটা যাতে আমাদের একটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে ক্লাসিফায়ার সেগুলোর থেকে বেটার হয়। সো এটার সাথে যদি আমরা ব্যাগিং এবং পেস্টিং এর কম্পেয়ার করি, যে ব্যাগিং এবং পেস্টিং আমরা মূলত যেটা করি যে এখানে আমাদের যে ডেটা সেটটা থাকে, যেটা আমাদের ফুল ডেটা সেট, আমরা এই সম্পূর্ণ ডেটা সেটে মাল্টিপল টাইপের অ্যালগোরিদম ফিট না করে আমরা আগে ডেটা সেটটাকে মাল্টিপল টাইম স্যাম্পল করি। ফর এক্সাম্পল আমাদের এই ডেটা, সাপোজ আমাদের এখানে 500টি ডেটা আছে, আমরা যেটা করি যে সাপোজ আমরা 5বার স্যাম্পল করবো এই ডেটাকে, এবং প্রত্যেকটা স্যাম্পলে সাপোজ 100টি করে ডেটা থাকবে, এবং এই স্যাম্পলগুলো হবে একদম র্যান্ডম, মানে আমরা এই 500টি ডেটা থেকে র্যান্ডমলি 100টা করে স্যাম্পল নেব। এখন এই স্যাম্পলিং মেথডটার উপর ডিপেন্ড করে আমাদের ব্যাগিং আর পেস্টিংকে ক্লাসিফাই করা হয়। সাপোজ আমাদের স্যাম্পলিং মেথডটা যদি হয় উইথ রিপ্লেসমেন্ট, সেটাকে আমরা বলি ব্যাগিং, অর্থাৎ ব্যাগিংয়ে আমাদের স্যাম্পলিংটা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট। উইথ রিপ্লেসমেন্ট বলতে যেটা বোঝায় যে সাপোজ আমাদের যদি ধরেন এখানে একটি ডেটা আছে, আমাদের এই স্যাম্পলে যদি আমরা এই ডেটাটাকে অলরেডি স্যাম্পল করে ফেলি
তাহলে আমাদের এই ডেটা সেটে আমরা এই স্যাম্পলটাকে আবার রিপ্লেস করে দেবো, অর্থাৎ এই ডেটাটাকে আবার এখানে রিপ্লেস করে দেবো যাতে এই ডেটাটা আমরা আবার এখানে স্যাম্পল করতে পারি। এটাকে বলা হচ্ছে উইথ রিপ্লেসমেন্ট, বা যদি আমরা উইদাউট রিপ্লেসমেন্ট ইউজ করতাম সেটাকে বলতে হচ্ছে পেস্টিং। পেস্টিংয়ে যেটা হয় যে উইদাউট রিপ্লেসমেন্ট, অর্থাৎ আমরা যদি সাপোজ এই যে ডেটাটা এটাকে যদি ধরেন আমরা এখানে একবার এই স্যাম্পলে একবার স্যাম্পল করে ফেলি, তাহলে এই স্যাম্পলটাতে আমরা এই ডেটাটাকে আর স্যাম্পল করতে পারবো না, কারণ এটা আমরা একবার করে ফেলেছি। সো এটাকে বলেছে উইদাউট রিপ্লেসমেন্ট, মানে আমরা স্যাম্পল করার পরে এই ডেটাটাকে আমরা মেইন ডেটা সেটটা রিপ্লেস করছি না। সো এই দুইটি টাইপ, মানে এই ফেনোমেনাটার উপর ভিত্তি করে আমরা ব্যাগিং এবং পেস্টিংকে আলাদা করি। তারপর আমরা এই যে 5টি স্যাম্পল, মানে 5টি ভিন্ন সাবসেট পেলাম ডেটা সেটের, এই 5টি সাবসেটে আমরা মোটামুটি একই টাইপের যে প্রেডিক্টর বা অ্যালগোরিদম, সাপোজ আমরা ডিসিশন ট্রি ফিট করছি, তো সবগুলোতেই আমরা হচ্ছে ডিসিশন ট্রি ফিট করি। সো তারপর হচ্ছে ডিসিশন ট্রি যে ভিন্ন ভিন্ন রেজাল্ট বা প্রেডিকশনগুলো দেয়, এই প্রেডিকশনগুলোকে আমরা আগের মতো একটা মেজরিটি ভোটিংয়ের মাধ্যমে ফাইনাল প্রেডিকশন দিয়ে থাকি। সো এটা হচ্ছে আমাদের ভোটিং প্লাস হচ্ছে ব্যাগিংয়ের মধ্যে পার্থক্য, যে আমরা ভোটিংয়ে হচ্ছে আমাদের ডেটা সেটটাকে, পুরো ডেটা সেটের উপর আমরা মাল্টিপল টাইপের অ্যালগোরিদম ফিট করি, বাট আমরা ব্যাগিংয়ের ক্ষেত্রে একটি ডেটা সেটকে আগে মাল্টিপল টাইপ স্যাম্পল করি, স্যাম্পল করে প্রত্যেকটাতে আমরা সিমিলার টাইপের একটা অ্যালগোরিদম ফিট করি। সো এটার ফলে লাভ যেটা হয় যে আমাদের এই ডিসিশন ট্রিটা কিন্তু এখন যতগুলো আমরা ডিসিশন ট্রি চালাচ্ছি সবগুলা কিন্তু একটা ডাইভার্স সেট অফ ডেটা সেটের উপর ভিত্তি করে। ফর এক্সাম্পল প্রত্যেকটাই কিন্তু একটা ডাইভার্স সেট অফ ডেটা সেটের উপর মডেলিং হচ্ছে। যেমন এই ডিসিশন ট্রিটা আমাদের এই 100টি স্যাম্পলের, এইটি হচ্ছে আমাদের এই 100টি। সো একটা ডাইভার্স ডেটা সেট, মানে এর ফলে যেটা হচ্ছে, যেহেতু আমরা ডাইভার্স একটা ডেটা সেট, এক একটা মডেল আমাদের একটা ডাইভার্স ডেটা সেটের মধ্যে ফিট করা হচ্ছে, তো এর ফলে যেটি হতে পারে যে আমাদের ফাইনাল রেজাল্ট একটু হাই বায়াস আসতে পারে, মানে ট্রেনিং এরও একটু বেশি আসতে পারে, যেহেতু আমরা একটি ফুল ডেটা সেটকে আমরা স্যাম্পলিং করছি ছোট ছোটোভাবে। সো আমাদের ট্রেনিং এরোটা একটু বেশি আসতে পারে, বা যেহেতু আমরা একটা ডাইভার্স ডেটা সেটের উপর মাল্টিপল টাইমস আমরা অ্যালগোরিদমটাকে ফিট করছি, তো এর ফলে যেটা হতে পারে যে আমাদের এই অ্যালগোরিদমটি মানে রিয়েল লাইফে বেশি জেনারেলাইজ করতে পারে, অর্থাৎ আমাদের ভ্যারিয়েন্সটি লেস হতে পারে, যেটা আমাদের হচ্ছে অ্যাকচুয়াল টার্গেট সব মেশিন লার্নিং অ্যালগোরিদমের ক্ষেত্রেই, যে আমরা ভ্যারিয়েন্সটাকে লেস করতে চাই, অর্থাৎ আমাদের মডেলটাকে বেশি জেনারেলাইজ করতে চাই। আমাদের এই ব্যাগিং প্রসেসটার অন্য একটি নাম হচ্ছে, বা আমাদের ফুল ফর্ম হচ্ছে বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং। বুটস্ট্র্যাপ অ্যাগ্রিগেটিং এটি হচ্ছে আমাদের ব্যাগিংয়ের ফুল ফর্ম। মানে এই যে আমরা একটি ডেটা সেট থেকে মাল্টিপল টাইম উইথ রিপ্লেসমেন্ট আমরা স্যাম্পল নিচ্ছি, এই প্রসেসটাকে বলা হচ্ছে বুটস্ট্র্যাপ। সো এই বুটস্ট্র্যাপ করে আমরা মাল্টিপল স্যাম্পল নিয়ে সবগুলোতে এক টাইপের ডেটা প্রেডিক্টর আমরা ফিট করে যে রেজাল্টগুলো আমরা অ্যাগ্রিগেট করছি। সাপোজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ধরেন আমাদের প্রথম দুইটি আমাদের ক্লাস প্রেডিক্ট করলো, প্রথম তিনটি করলো 0, একটি করলো 1, বাকিটা করলো 0। সো আমরা অ্যাগ্রিগেট করে সবচেয়ে বেশি বার বা মেজরিটি ভোটিং যেটা হয়েছে, যে আমাদের ম্যাক্সিমাম ক্লাসিফায়ার প্রেডিক্ট হয়েছে 0, সো আমরা ফাইনাল প্রেডিকশন হবে হচ্ছে 0। অথবা যদি এটা কোনো রিগ্রেশন অ্যালগোরিদম হতো, তাহলে সাপোজ এটি যদি আমাদের প্রেডিক্ট করে থাকে 0.25, এটি সাপোজ 0.27, এটি 0.21, এটি 1, এটি 0.20। সো রিগ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে সবগুলোর আমরা একটা অ্যাভারেজ ভ্যালু নিতাম। সাপোজ অ্যাভারেজ ভ্যালু আমাদের 0.27 আসতো, সো এটা আমাদের ফাইনাল রেজাল্ট হতো। আর বুটস্ট্র্যাপিং এবং ব্যাগিং পেস্টিং এটার সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে এই যে আমরা ডেটা সেট থেকে মাল্টিপল টাইম স্যাম্পল করলাম, অর্থাৎ আমরা নতুন 5টি ডেটা সেট তৈরি করলাম, এবং 5টি ডেটা সেটে যে আমরা 5টি অ্যালগোরিদম ফিট করছি, এই পুরো প্রসেসটি কিন্তু আমরা প্যারালাল প্রসেসের মাধ্যমে মাল্টিপল সিপিইউ কোর ইউজ করতে পারি। এর ফলে এই মাল্টিপল কোর ইউজ করে আমরা কিন্তু এই হোল প্রসেসটাকে, মানে আমরা সাপোজ এই মডেলটাকে আমরা একটি করে সিপিইউ করে হচ্ছে আমরা ফিট করতে পারি, এটাকে আরেকটি সিপিইউ করে, এটাকে আরেকটি, সাপোজ আমাদের 4টি সিপিইউ কোর রয়েছে, আমরা 4টিকে কিন্তু প্যারালাল ভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। সো আমাদের এই প্রসেসটা কিন্তু অনেক স্পিড আপ করতে পারবো আমরা প্যারালাল প্রসেসিং এর মাধ্যমে। সো এটি হচ্ছে ব্যাগিং এবং পেস্টিং এর একটি প্লাস পয়েন্ট। ব্যাগিং এর আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে, দেখুন আমরা এখানে 500টি ডেটা থেকে প্রত্যেকবার 100টি করে স্যাম্পল নিচ্ছি, সো আমাদের হাতে কিন্তু 400টি ডেটা থাকছে অলরেডি। সো আমরা যেটা করতে পারি যে আমরা 100টি ডেটা নিয়ে যে ট্রেনিং করছি ডিসিশন ট্রিতে, আমরা এই ডিসিশন ট্রির রেজাল্টটা কিন্তু বের করতে পারি এই 400টি ডেটার উপর, যেহেতু এই 400টি ডেটা আমাদের
এই মডেলটি ইউজ করছে না বা এই মডেলটি কখনো দেখে নাই, সো আমরা কিন্তু এটাকে একটি ভ্যালিডেশন ডেটা সেট হিসেবে অলরেডি ইউজ করতে পারি। সো এই প্রসেসটিকে বলা হচ্ছে আউট অফ ব্যাগ ইভ্যালুয়েশন। আউট অফ ব্যাগ ইভ্যালুয়েশন অর্থাৎ আমরা এই প্রত্যেকটি ব্যাগিং প্রসেস, অর্থাৎ আমার ডেটা থেকে যে 500টি ডেটা থেকে আমরা যে একটি স্যাম্পল নিয়েছি, এই প্রতিটি স্যাম্পলে রয়েছে 100টি ডেটা। সো এই 100টি ডেটা বাদে আমাদের যে 400টি ডেটা রয়েছে, সো এই 400টি ডেটা দিয়ে কিন্তু আমরা আমাদের এই যে মডেলটি এটাকে টেস্ট করে ফেলতে পারি, কারণ আমাদের এই মডেলটি 400টি ডেটাকে কখনোই দেখেনি। সো এই প্রসেসটা হচ্ছে আমাদের ব্যাগিং অ্যালগোরিদমের একটি অ্যাডভান্টেজ, যে আমাদের ডেটা সেট থেকে আলাদা কোনো ডেটা, সাপোজ আলাদা ধরেন অন্যান্য অ্যালগোরিদমের ক্ষেত্রে আমাদের হয়তো এখান থেকে 100টি ডেটা আলাদা করে রাখা লাগতো ভ্যালিডেশনের জন্য, বাট এখানে আমাদের এটা লাগছে না, আমরা পুরোটাই হচ্ছে ট্রেনিং এর জন্য ইউজ করতে পারছি ডিরেক্টলি। আবার আমাদের যদি খুবই হাই ডিমেনশনাল ডেটা হয়, সাপোজ এই যে ডেটা সেটটা আমাদের এখানে টোটাল ফিচার সংখ্যা অনেক বেশি, সাপোজ 100, 200 বা 300, যদি এরকম হয় তাহলে আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ফিচারকেও স্যাম্পল করতে পারি। অর্থাৎ সাপোজ এই ডেটা থেকে যখন আমরা এটা সাব স্যাম্পল করলাম এবং এখানে যখন আমরা ডিসিশন ট্রিটা ফিট করলাম, তখন আমরা যেটা করতে পারি যে এখানে ধরেন আমাদের 200টি ফিচার ছিল, তার মধ্যে আমরা র্যান্ডমলি 100টি ফিচার নিয়ে কাজ করলাম। আবার ধরেন এই অ্যালগোরিদমটার ক্ষেত্রে আমরা অন্য 100টি ফিচার নিয়ে বা র্যান্ডমলি সিলেক্টেড 100টি ফিচার নিয়ে কাজ করলাম। সো এইভাবে আমরা প্রত্যেকটাতে হয়তো 100টি করে আলাদা ফিচার নিয়ে কাজ করলাম, অর্থাৎ আমরা আমাদের নাম্বার অফ ফিচারকেও র্যান্ডমাইজ করে দিলাম। তো এই প্রসেসটিকে বলা হচ্ছে র্যান্ডম প্যাচেস। অর্থাৎ র্যান্ডম প্যাচেস যে টেকনিকটি, এর মধ্যে আমরা শুধু ডেটাকেই স্যাম্পল নিচ্ছি না বা আমরা শুধু ডেটাকেই সাবসেট করছি না, আমরা আমাদের ফিচার সংখ্যাটাকেও সাবসেট করছি। এই টোটাল প্রসেসটাকে বলে র্যান্ডম প্যাচেস। আরেকটি প্রসেস আছে যেটাকে আমরা বলি হচ্ছে র্যান্ডম সাবস্পেস। র্যান্ডম সাবস্পেসে আমরা যেটা করি যে আমরা ডেটা সংখ্যাকে সেম রাখি, অর্থাৎ ডেটাকে আমরা স্যাম্পল করি না, আমাদের ডেটাটা ফিক্সড থাকে, বাট হচ্ছে আমরা ফিচারটাকে স্যাম্পল করি। সাপোজ আমাদের যে ফিচারগুলো ছিল এইগুলাকে আমরা স্যাম্পল করি। সাপোজ এই ফিচার, এই একটি স্যাম্পলে আমরা সাপোজ এখানে সাপোজ আমাদের 100টি ফিচার ছিল, আমরা এই স্যাম্পলে ধরেন আমরা এখানে 50টি ফিচার নিলাম র্যান্ডমলি। সো এই স্যাম্পলে ধরেন আমরা 50টি ফিচার নিলাম র্যান্ডমলি, আবার এই স্যাম্পলে ধরেন আমরা র্যান্ডমলি 50টি ফিচার নিলাম, এবং এই প্রত্যেকটাতে হচ্ছে আমরা আলাদা আলাদা করে ডিসিশন ট্রি ফিট করলাম। এই প্রসেসটাকে বলা হচ্ছে আমাদের র্যান্ডম সাবস্পেস, যে আমরা ডেটা পুরাটাই রাখছি। সাপোজ আমাদের 500টি ডেটা ছিল এখানে, আমরা প্রত্যেকটাতেই ডেটা 500টি রাখছি, বাট হচ্ছে আমাদের ফিচারটাকে হচ্ছে আমরা স্যাম্পল করছি। এটাকে বলা র্যান্ডম সাবস্পেস। আর আমরা যদি ডেটা এবং ফিচার সবগুলাকেই স্যাম্পলিং করি সেটাকে বলা হচ্ছে র্যান্ডম প্যাচেস। এবং আমরা যখন ফিচারকে স্যাম্পলিং করি, সাপোজ হচ্ছে আমরা 100টা ফিচার থেকে 50টা ফিচার আমরা স্যাম্পলিং করছি, তো এর ফলে যেটা হয় আমাদের বায়াস একটু ইনক্রিজ হতে পারে, যেহেতু আমাদের ফিচার সংখ্যা কমছে। সো আমাদের ট্রেনিং এর একটু ইনক্রিজ হতে পারে, বাট আমাদের ভ্যারিয়েন্স কিন্তু ডিক্রিজ হবে, অর্থাৎ আমাদের মডেলটি রিয়েল লাইফে একটু বেশি জেনারেলাইজ করতে পারে। এতক্ষণ আমরা যে কনসেপ্টগুলো শিখলাম সবগুলোকে একসাথে করে আমরা একটি অ্যালগোরিদমের কথা বলতে পারি, যেটাকে আমরা বলি র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্ট আপনার ট্যাবুলার ডেটার জন্য মোটামুটি সবচেয়ে পাওয়ারফুল একটি অ্যালগোরিদম বলতে পারি, কারণ মোটামুটি স্টেট অফ দি আর্ট যত রেজাল্ট আমরা পাই, স্পেশালি ক্যাগলের প্রবলেমগুলোতে যদি আপনারা দেখেন, ম্যাক্সিমাম হচ্ছে আপনার র্যান্ডম ফরেস্ট ইউজ করে করা হয়। সো র্যান্ডম ফরেস্ট অ্যাকচুয়ালি কিছুই না, জাস্ট হচ্ছে একটা ব্যাগিং আপনার ক্লাসিফায়ার বা রিগ্রেসর। সো ব্যাগিং এর বা বুস্টআপ অ্যাগ্রিগেটিং এর মতো আমরা র্যান্ডম ফরেস্টও আমাদের হাতে যে ডেটা সেটটি থাকে, সাপোজ আমাদের হাতে একটি ডেটা সেট আছে এবং সাপোজ হচ্ছে আমাদের টোটাল ডেটা রয়েছে 500টি। সো ব্যাগিং যেটি করে আসলে, যে এই ডেটাটাকে আমরা মাল্টিপল টাইম স্যাম্পল করব, সাপোজ একবার, দুইবার, ডট 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 আমরা এরকম করে 500 বার পর্যন্ত বা যত ইচ্ছা আমাদের। সাপোজ এটি আমাদের ফার্স্ট স্যাম্পল, এটি আমাদের সেকেন্ড স্যাম্পল, এটি আমাদের থার্ড স্যাম্পল, এরকম করে ডট 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 ধরেন আমরা এরকম করে 100টি স্যাম্পল আমরা নিলাম, এবং এই প্রত্যেকটি স্যাম্পলে আমরা হচ্ছে একটি করে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার বা রিগ্রেসর আপনার টপিক অনুযায়ী যেটা হোক সেটা আমরা ফিট করব বা মডেলিং করব। সো এই টপিকটি, এই যে প্রসেসটি, যে আমাদের ব্যাগিং টেকনিক ইউজ করে সেখানে ডিসিশন ট্রি ফিট করা, এই প্রসেসটিকেই কিন্তু আমরা বলি হচ্ছে সিম্পলি র্যান্ডম ফরেস্ট।
র্যান্ডম ফরেস্ট এক্সট্রা আরও যে কাজটি করে সেটি হচ্ছে, নর্মালি আমরা ডিসিশন ট্রিতে কি করি, যে সাপোজ আমরা প্রত্যেকটা নোটকে স্প্লিট করি আপনার, যাতে হচ্ছে আমাদের প্রত্যেকটি চাইল্ড নোটে আপনার ইমপিউরিটি কম থাকে। সাপোজ আমরা যদি শুরুর থেকে শুরু করি, তাহলে যদি আমাদের ধরেন 10টি ফিচার রয়েছে শুরুর থেকে, তাহলে আমরা যেটা করি এই 10টি ফিচার দিয়ে আগে আমরা ডেটা সেটকে স্প্লিট করে দেখি যে কোন ফিচার দিয়ে স্প্লিট করলে আমাদের চাইল্ড নোটগুলি সবচেয়ে ইমপিওর হয়, বা সবচেয়ে পিওর হয়। সো সাপোজ আমরা 10টি ফিচার দিয়ে চেক করে দেখলাম যে আমাদের একটি ফিচার ইউজ করে সবচেয়ে পিওর হয়, সো আমরা ওইটি দিয়ে হচ্ছে প্রথম স্প্লিটটি করি। সো নেক্সটে হচ্ছে আমরা একইভাবে হচ্ছে আবার সবগুলা ফিচারকে আমরা ট্রাই করে দেখি যে কোন ফিচার দিয়ে আবার স্প্লিট করলে হচ্ছে আমাদের নোটগুলো, চাইল্ড নোটগুলো সবচেয়ে বেশি পিওর হয়। বাট র্যান্ডম ফরেস্ট যেটি করে যে এখানেও আমাদের র্যান্ডম সংখ্যক একটি ফিচার স্পেস ইউজ করে। অর্থাৎ সাপোজ আমাদের টোটাল ফিচার ছিল 10টি, বা শুরুতে ধরেন হচ্ছে আমাদের র্যান্ডমলি 7টি ফিচার সিলেক্ট করলো, এই 7টির মধ্যে বেস্ট যেটি সেটা দিয়ে স্প্লিট করলো। আবার ধরেন নেক্সট বারও হচ্ছে আমাদের র্যান্ডমলি ধরেন হচ্ছে 5টি ফিচার চুজ করলাম আমরা জাস্ট র্যান্ডমলি, এবং এই 5টি ফিচারের মধ্যে কোনটি বেস্ট সেটি দিয়ে স্প্লিট করলো। এরকমভাবে আমরা প্রত্যেক স্প্লিটিং স্টেজেই আমরা র্যান্ডমলি একটা ফিচার স্যাম্পল করি। ধরেন এখানে হচ্ছে আমরা র্যান্ডমলি 5টি সিলেক্টেড একটি ফিচার থেকে আমরা আমাদের নেক্সট চাইল্ড নোটগুলো স্প্লিট করব। সো এভাবে আমাদের র্যান্ডম ফরেস্ট ব্যাগিংয়ের সাথেও এক্সট্রা কিছু র্যান্ডমনেস যোগ করে। এর ফলে যেটা হয় যে আমাদের আগের মতোই আমাদের কিছু বায়াস ইরর বাড়ে, যেহেতু আমরা ফিচারটাকে আরও ছোট, ফিচার স্পেসটাকে একটু ছোট করে আনছি। সো আমাদের ট্রেনিং ইরর হয়তো বাড়তে পারে, বাট এর ফলে রিয়েল লাইফে যেটা দেখা যায় যে আমাদের ভ্যারিয়েন্সটা কমে আসে, অর্থাৎ ওভার ফিটিংটা কমে, এবং রিয়েল লাইফে আমরা বেশি জেনারেলাইজ করতে পারি। সো নর্মালি আমরা যখন সিম্পল ডিসিশন ট্রি ফিট করি, ডিসিশন ট্রির হচ্ছে ওভার ফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে, কারণ আপনি ট্রিকে যত লেন্দি করবেন, সো এরকম একটা পসিবিলিটি থাকে যে আমাদের ডিসিশন ট্রিটা প্রত্যেকটি ডেটাকে ইন্ডিভিজুয়ালি একদম মডেল করে ফেলতে পারে। মানে এমন হতে পারে যে আমাদের প্রত্যেকটা লিফে হচ্ছে একটি করে ডেটা আছে, এর মানে হচ্ছে প্রত্যেকটা ডেটাকে আমাদের ডিসিশন ট্রি ইন্ডিভিজুয়ালি মডেল করে ওভারফিট করে ফেলেছে। বাট আমরা যদি আমাদের এই র্যান্ডম ফরেস্ট অ্যালগরিদমটি ইউজ করি, যেখানে আমাদের টোটাল ডেটা সেটকে হচ্ছে আমরা অসংখ্য ভাগে ভাগ করে, ধরেন 500 বা 400 ভাগে ভাগ করে প্রত্যেকটির মধ্যে আমরা আলাদা আলাদা ডিসিশন ট্রি ফিট করছি, যে প্রসেসটাকে বলা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। এটা ইউজ করলে আমরা যেটা দেখলাম যে আমাদের ইন্ডিভিজুয়াল যে ডিসিশন ট্রিগুলো আছে, অর্থাৎ এই যে ছোট ছোট আমাদের সাবস্যাম্পলের উপর যে ডিসিশন ট্রিগুলো ফিট করা হয়েছে, হতে পারে যে এগুলার আপনার বায়াস বেশি চলে আসছে বা ট্রেনিং ইরর বেশি চলে আসছে, যে আমাদের টোটাল বায়াস হয়তো একটু বেশি আসতে পারে ইন্ডিভিজুয়ালি সবগুলার। বাট যখন আমরা সব আমাদের রেজাল্টগুলোকে কম্বাইন করব, তখন দেখা যাবে যে আমাদের ফাইনাল রেজাল্টের ভ্যারিয়েন্সটা কম, মানে ডিসিশন ট্রির মতো এতটা ওভারফিট করবে না, এবং রিয়েল লাইফে একটু ভালো জেনারেলাইজ করবে। সো আমাদের এই পুরো প্রসেসটির আরেকটু অপটিমাইজেশন যেটা হতে পারে, নেক্সট অপটিমাইজেশন, সেটা হচ্ছে ডিসিশন ট্রিতে আমরা যেটা করি যে প্রত্যেকটি যে স্প্লিট, সাপোজ এটা আমাদের ফার্স্ট স্প্লিট, আমাদের এখানে আমরা যেটি করি যে আমাদের যেই ফিচার সংখ্যা থাকে, সাপোজ প্রথমে আমাদের ফিচার সংখ্যা ছিল 5টি। সো 5টি ফিচারের মধ্যে সবচেয়ে বেশি ভালো স্প্লিট যেটা, মানে যেই ফিচারটা দিয়ে স্প্লিট করার ফলে আমাদের চাইল্ড নোটগুলোর পিওরিটি সবচেয়ে বেশি ছিল, আমরা ওই বেস্ট ফিচারটা দিয়ে স্প্লিট করি। বাট আরেকটি প্রসেস আছে যেখানে হচ্ছে আমরা এই বেস্ট ফিচারটাকে আর খুঁজি না, বা বেস্ট ফিচার খুঁজি না যেটা দিয়ে হচ্ছে সবচেয়ে ভালো স্প্লিট হয়, বরং আমরা একটি র্যান্ডম থ্রেশহোল্ড ইউজ করি বা র্যান্ডমলি স্প্লিট করি। এর ফলে যেটি হয় যে আমাদের ডিসিশন ট্রি আরও র্যান্ডম হয়ে যায়। সো এই ধরনের প্রসেসকে বলা হচ্ছে এক্সট্রিমলি র্যান্ডোমাইজ ট্রিস, মানে এটা একদম সর্বোচ্চ পর্যায়ে র্যান্ডোমাইজ, এক্সট্রিমলি র্যান্ডোমাইজড ট্রিস। সো আবার যে পার্থক্যটা, যে আমাদের র্যান্ডম ফরেস্ট থেকে এক্সট্রিমলি র্যান্ডোমাইজ ট্রিজের মধ্যে যে সব কিছুই ঠিক থাকবে, বাট হচ্ছে আমাদের যেই র্যান্ডম ফরেস্ট আমরা যেটা করতাম যে প্রত্যেকটা স্টেজে আমরা হচ্ছে যে ফিচার দিয়ে স্প্লিট করলে সবচেয়ে বেস্ট চাইল্ড নোট পাওয়া যেত, বা যে ফিচার দিয়ে স্প্লিট করলে আমাদের চাইল্ড নোটগুলোতে পিউরিটি সবচেয়ে বেশি হতো, আমরা সেই বেস্ট ফিচারটা দিয়ে স্প্লিট করতাম। বাট এক্সট্রিমলি র্যান্ডোমাইজ ট্রিতে আমরা আর বেস্ট ফিচারটা খুঁজতে যাই না, আমরা হচ্ছে র্যান্ডমলি একটা ফিচার সিলেক্ট করে তারপরে আমরা স্প্লিট করে দিই। এর ফলে যেটি হয় যে ফার্স্ট অবভিয়াস অ্যাডভান্টেজ যেটা, যদি আমাদের সবচেয়ে বেস্ট
ফিচারটি খুঁজে বের করা না লাগে, তাহলে ফার্স্ট যে অ্যাডভান্টেজটা আমরা পাই হচ্ছে আমাদের স্পিড। অর্থাৎ আমাদের সবগুলা ডেটা বা সবগুলা ফিচার দিয়ে আমাদের ফিট করে দেখা লাগছে না যে কোনটি দিয়ে ফিট করলে আমাদের চাইল্ড নোডে পিরিয়ডটি সবচেয়ে বেশি হয়। সো আমাদের একটি স্পিড অ্যাডভান্টেজ চলে আসছে আমাদের ফাইনাল মডেলিং এর ক্ষেত্রে। আর লাস্ট যেটা হয় যে আগের মতোই আমাদের বায়াস ইরর একটু বেশি আসতে পারে আহ, আমাদের এই এক্সট্রিমলি র্যান্ডমাইজ ট্রি ইউজ করলে, বাট ফাইনালি দেখা যায় যে আমাদের ভ্যারিয়েন্স আরো কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের ইউজুয়ালি হচ্ছে আমাদের এই ভ্যারিয়েন্সটা অনেক কম আসার কথা, বাট অ্যাকচুয়ালি এরকম কোনো গ্যারেন্টি নাই যে আমাদের এক্সট্রিমলি র্যান্ডমাইজ ট্রি ইউজ করলে র্যান্ডম ফরেস্ট থেকে আমাদের ভ্যারিয়েন্স অনেক কম আসবেই বা বেটার পারফর্ম করবেই। সো বেস্ট ওয়ে হচ্ছে র্যান্ডমাইজ ফরেস্ট আর এক্সট্রিমলি র্যান্ডমাইজ ট্রিজ দুটোই ইউজ করে দেখা যে কোনটি ইউজ করলে আমাদের বেটার পারফরমেন্স আসছে। নেক্সট যে আমরা এনসেম্বল টেকনিকটা দেখব সেই টেকনিকগুলোকে বলা হচ্ছে বুস্টিং। এবং সবচেয়ে কমন একটি বুস্টিং অ্যালগোরিদম হচ্ছে অ্যাডা বুস্ট। অ্যাডা বুস্ট। সো অ্যাডা বুস্ট যেটি করে যে সাপোজ আমাদের একটি ডেটা সেট রয়েছে, এটি আমাদের টোটাল ডেটা, এবং সাপোজ এই ডেটা সেটে আমরা একটি মডেল ফিট করলাম, সাপোজ আমরা একটি ডিসিশন ট্রি ফিট করলাম, এবং ফাইনালি আমাদের যে মডেলটা আসলো, সাপোজ এটি ছিল আমাদের ডেটা, সাপোজ হচ্ছে আমাদের ডিসিশন ট্রির যে ডিসিশন বাউন্ডারিটা ছিল সেটা অনেকটা এরকম আসলো। সো আমরা কিন্তু এই ডেটাগুলোকে মিসক্লাসিফাই করে ফেললাম বা মিস করে গেলাম। সো নেক্সট ডে আমরা যেটা করি যে এই যে প্রথমবার আমরা ডিসিশন ট্রি ফিট করার পরে আমরা যেই ডেটাগুলোকে এই যে মিসক্লাসিফাই করলাম, আমরা এই ডেটাগুলোর ওয়েটটা হচ্ছে নেক্সট স্টেপে বাড়িয়ে দিই। অর্থাৎ আমরা যদি এখন এই ডেটা থেকে আবার নেক্সট স্টেপে যাই, তাহলে এখন আমাদের ডেটাটি হবে এরকম। বাট এখন আমাদের এই যে আগের স্টেপে যে ডেটাগুলো আমাদের মিসক্লাসিফাই করা হয়েছিল সেই ডেটাগুলোকে একটু ওয়েট বেশি দেওয়া হচ্ছে। তো এই ডেটাগুলোর ওয়েট একটু বেশি হবে আমাদের। সো এখন হচ্ছে আমরা এই নতুন ডেটা সেটের উপর আবার হচ্ছে একটি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার ফিট করব। বাট এইবারের আমাদের যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ারটা থাকবে সেই ক্লাসিফায়ারটা হচ্ছে আমাদের এই ডেটাগুলোকে একটু বেশি প্রাধান্য দিবে যেগুলো আমাদের আগের বার মিসক্লাসিফাই হয়েছিল। এর ফলে যেটি হবে যে আমাদের নতুন মডেলের ডিসিশন ট্রিটা অনেকটা এরকম হতে পারে যে আগের বার তো আমাদের এই ডেটাগুলো একটু মিসক্লাসিফাই হয়েছিল, যে এবার এর জন্য এবার হচ্ছে আমাদের ডেটাগুলোর ওয়েট বেশি। সো এর ফলে যেটা হতে পারে যে এবার হচ্ছে আমাদের যে ডিসিশনটি বাউন্ডারিটি সেটা একটু এরকম হতে পারে। অর্থাৎ আমরা এবারে ডিসিশনটি চেষ্টা করবে আমাদের যে আগের বার যে মিসক্লাসিফাই করা হয়েছে সেই ডেটাগুলোকে পারফেক্টলি মডেল করতে, মানে আগের ক্লাসিফায়ার যেগুলো মিস করেছিল সেগুলোকে যাতে আমাদের এই লেটেস্ট ডিসিশন ট্রিটা পারফেক্টলি ফিট করতে পারে। সো এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেমন এবার হচ্ছে যেটা আমরা ফিট করেছি এখানে কিন্তু আবার আমরা এবার এই ডেটাগুলোকে মিস করে গিয়েছি। সো এর ফলে যেটি হবে নেক্সট যখন আমরা ডেটা সেটটি আবার মডিফাই করব, যেমন নেক্সট বারের যে আমরা ফিট করব, এবার হচ্ছে আমরা এই ডেটাগুলোকে বেশি ওয়েট দিব, কারণ এই ডেটাগুলো হচ্ছে আমাদের আগের বারের যে মডেলটি সেটি হচ্ছে কারেক্টলি ক্লাসিফাই করতে পারেনি। সো এবার যদি আমরা এই নতুন ডেটা সেটের উপর আবার একটি ডিসিশন ট্রি চালাই, তাহলে হচ্ছে এবারের ডিসিশন ট্রি হচ্ছে আমাদের এই ডেটাগুলোকে প্রাধান্য বেশি দেবে। এর ফলে হতে পারে যে আমাদের এবারের ডিসিশন ট্রির যে মডেলটা, সাপোজ যেহেতু এগুলোতে এখন আমাদের ওয়েট বেশি, সো এবারে ডিসিশন ট্রির যে ডিসিশন বাউন্ডারিটা এটা হয়তো এই ডেটাগুলোকে পারফেক্টলি মডেল করতে চাবে। সো এই ডেটাগুলোর উপর বেশি প্রাধান্য দিবে। সো এভাবে যখন আমরা টোটাল নাম্বার অফ এস্টিমেটর, মানে আমরা আগে সেট করে দিব যে আমাদের এই ডেটা সেটের উপর ঠিক কতগুলো ডিসিশন ট্রি চলবে। সাপোজ আমরা সেট করে দিয়েছিলাম যে ধরেন 500টি ডিসিশন ট্রি আমরা ফিট করবো আমাদের এই ডেটার উপর। সো এভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি সিকোয়েন্সিয়ালি আমাদের 500টি ডিসিশন ট্রি একটার পর একটা সেট হতে থাকবে, এবং প্রত্যেকবার আগের বার যে ডেটাগুলোতে মিসক্লাসিফিকেশন হয়েছিল পরের বার হচ্ছে ওই ডেটাগুলোকে প্রাধান্য বেশি দেওয়া হবে যাতে আমাদের ওই বারের ডিসিশন ট্রিটি ওই ডেটাগুলোকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারে।
এবং ফাইনালি আমরা হচ্ছে অ্যাডাবুস্টে এভাবে সিকোয়েন্সিয়ালি যখন আমরা মডেলিং শেষ করব এবং ফাইনালি আমরা যখন প্রেডিক্ট করব এই আগের মতোই আমরা ব্যাগিং বুস্টিং এর মতো যেভাবে আমরা প্রেডিক্ট করেছি অ্যাগ্রিগেট করে সবগুলা ডিসিশন ট্রি রেজাল্ট, এবার হচ্ছে আমরা সেভাবেই আমাদের ফাইনাল প্রেডিকশন দিব। এর বুস্টিং অ্যালগোরিদম বা অ্যাডা বুস্টের একটি প্রবলেম হচ্ছে আমরা ব্যাগিং এর সাথে, যে এই প্রসেসটাকে আমরা প্যারারেল প্রসেস করতে পারবো না। কারণটা কি? কারণটা হচ্ছে এবার কিন্তু আমাদের প্রত্যেকটা স্টেপে, সাপোজ এই প্রত্যেকটা স্টেপের যে ডেটাটা এটা ডিপেন্ড করে হচ্ছে আগের স্টেপের ডেটার উপর। সো যতক্ষণ না আগের স্টেপের ডেটাটি আমাদের মডেলিং হচ্ছে আমরা কিন্তু পরের স্টেপে যেতে পারছি না। সো এই ডেটাটা হবে সিকোয়েন্সিয়াল, এটাকে আমরা প্যারারেল প্রসেসিং এর মাধ্যমে কিন্তু স্পিড আপ করতে পারছি না। ফাইনালি আরেকটি টাইপের বুস্টিং অ্যালগোরিদম রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে গ্রেডিয়েন্ট বুস্টিং। গ্রেডিয়েন্ট বুস্টিং। সো গ্রেডিয়েন্ট বুস্টিং এ যেটা আমরা করি, যে সাপোজ আমাদের একটি ডেটা সেট রয়েছে এরকম, সাপোজ এই ডেটা সেটটাকে আমরা একটি যে কোনো একটি প্রেডিক্টর বা রিগ্রেসর দিয়ে মডেলিং করলাম। সাপোজ আমরা ডিসিশন ট্রি ইউজ করলাম এবং সাপোজ আমাদের ডিসিশন ট্রি ইউজ করার পর আমরা যে ডিসিশন বাউন্ডারিটা পাবো বা প্রেডিকশনটা পাবো, সেই প্রেডিকশনটা অনেকটা এরকম। সো একটু ইরর কিন্তু রয়েছে। সাপোজ এটার অ্যাকচুয়াল ভ্যালু এখানে, আমাদের প্রেডিক্টেড ভ্যালু এখানে, এটাটা পারফেক্ট, বাট এটার অ্যাকচুয়াল ভ্যালু এখানে, আমাদের প্রেডিক্টেড ভ্যালু এখানে, পার্থক্যটা এরকম। সো এরকম আমাদের কিছু রেসিজুয়াল বা ইরর থাকবে। সো এই যে আমাদের প্রেডিক্টেড ভ্যালু থেকে, মানে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু থেকে যে প্রেডিক্টেড ভ্যালুর যে পার্থক্য, এটাকে আমরা বলি হচ্ছে রেসিজুয়াল ইরর। রেসিজুয়াল ইরর। গ্রেডিয়েন্ট বুস্টিং এ আমরা যেই কাজটা করি সেটা হচ্ছে আমরা নেক্সট স্টেপে আমরা এই রেসিজুয়াল ইররগুলোকে দিয়ে নতুন একটি ডেটা সেট তৈরি করি। সাপোজ আমাদের এখানে 1 2 3 4 5টি ডেটা রয়েছে এবং আমাদের প্রথম ডিসিশন ট্রি ফিট করার ফলে আমার 5টি ডেটার ইরর হচ্ছে সাপোজ, মানে অ্যাকচুয়াল ডেটার থেকে আমাদের প্রেডিকশনের পার্থক্য সাপোজ এরকম 0.25, 0.75, 0.15, 0.25, 0.65 ফর এক্সাম্পল, জাস্ট সাপোজ। এটি হচ্ছে আমাদের রেসিজুয়াল, আগের মডেলের রেসিজুয়াল। আর এই 5টি ডেটার হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুজ সাপোজ হচ্ছে ধরেন 5, 7, 6, 2, 1 এরকম। সো এটি হবে হচ্ছে আমাদের নিউ ডেটা সেট। এবং এই নিউ ডেটা সেটের উপর আমরা আবার একটি ডিসিশন ট্রি, রিগ্রেসর বা ক্লাসিফায়ার যেটাই হোক সেটি আবার ফিট করব। ফিট করে আমরা নতুন একটি রেজাল্ট পাবো বা নতুন একটি মডেল পাবো। সো এবারও আমরা একই কাজ করব। ধরেন আমাদের এবারের রেসিজুয়ালের সাথে অ্যাকচুয়াল ভ্যালুর সম্পর্কটা ধরেন এবার ছিল হচ্ছে এরকম, এবং এই ডিসিশন ট্রি হয়তো আমাদের এরকম একটা মডেল ফিট করেছে। এবারও কিছু আমাদের অ্যাকচুয়াল প্রেডিকশন থেকে অ্যাকচুয়াল ভ্যালুর কিছু পার্থক্য থাকবে। সো নেক্সট স্টেপে গিয়ে আমরা আবার রেসিজুয়ালগুলো ক্যালকুলেট করব। আগের স্টেপের যে রেসিজুয়াল ইররগুলো ছিল, রেসিজুয়াল ইররগুলো ক্যালকুলেট করব, আর প্রত্যেকটা ডেটার অ্যাকচুয়াল ভ্যালু তো আমাদের কাছে আছেই। সো এই রেসিজুয়াল ইরর আর অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে আমাদের হবে হচ্ছে আবার এই নতুন ডেটা সেটটি। সো এইভাবে আমরা এই নতুন ডেটা সেটের উপর আবার আরেকটি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার সেট করব। এবং হয়তো এবার আমাদের আরেক টাইপের একটি মডেল আমরা পাবো। এই মডেলেও কিছু ইরর থাকবে, সেই ইররগুলো হচ্ছে আবার পরের সিকোয়েন্সে চলতে থাকবে। মানে এই ইররগুলো দিয়ে আবার পরের সিকোয়েন্সে নতুন ডেটা সেট হবে, আবার সেই ডেটা সেটে আমরা ডিসিশন ট্রি ফিট করবো। এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের পারফরমেন্স ইমপ্রুভ করতে থাকে। যখন হচ্ছে আমরা দেখবো যে আরও ডিসিশন ট্রি অ্যাড করার সাথে সাথে আমাদের পারফরমেন্স খুব একটা ইনক্রিজ করছে না, অথবা আমরা দেখছি যে আমাদের ভ্যালিডেশন ইরর যেটি ছিল এটি বেড়ে যাচ্ছে, সো ওই মুহূর্তে হয়তো আমরা আমাদের এই ট্রি অ্যাড করার যে প্রসেসটা বা এই আমাদের যে সিকোয়েন্সটা, এটি হয়তো আমরা স্টপ করে দিতে পারবো। সো এই প্রসেসটাকে বলা হচ্ছে আর্লি স্টপিং। যে দ্য মোমেন্ট আমরা দেখবো যে আমাদের ট্রেনিং এরর কমে যাচ্ছে, ভ্যালিডেশন এরর বেড়ে যাচ্ছে, তো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মডেলটা ওভারফিট করা শুরু করেছে। সো ওই মুহূর্তে আমরা আমাদের মডেলটাকে স্টপ করে দিতে পারবো। সো গ্রেডিয়েন্ট বুস্টিং যে আমরা অ্যালগোরিদমটি দেখলাম, যে এখানে আমরা হচ্ছে আমরা
সিকোয়েন্সিয়ালি হচ্ছে আগের ডেটাতে যে আমরা যে ভুলটি করেছি বা আমাদের আগের ডেটার যে আমাদের রেসিজুয়াল ইরর ছিল, সেই ইররটাকে দিয়ে হচ্ছে আমরা নতুন একটি ডেটা সেট ক্যালকুলেট ক্রিয়েট করে তারপর আমরা সেই নতুন ডেটা সেটে হচ্ছে আমরা নতুন একটি মডেল ফিট করছি। সো এর ফলে হতে পারে যে আমাদের ওভারফিটিং হয়ে যাচ্ছে। সো এই ওভারফিটিং অ্যাভয়েড করার জন্য আমরা যেই একটি হাইপার প্যারামিটার আমাদের দেওয়া থাকে, এটিকে বলে হচ্ছে লার্নিং রেট। সো লার্নিং রেট দিয়ে যেটি বোঝায় যে এই যে আমরা প্রত্যেকটা সিকোয়েন্সে যে একটি করে ডিসিশন ট্রি ইউজ করছি, সো আমাদের ফাইনাল প্রেডিকশনে এই কোন ডিসিশন ট্রির কন্ট্রিবিউশন কতটুকু হবে। অর্থাৎ আমরা যদি লার্নিং রেট বেশি দিই তাহলে হয়তো আমাদের প্রত্যেকটা ডিসিশন ট্রির কন্ট্রিবিউশন অনেক বেশি হবে, লার্নিং রেট যদি কম দিই এই ডিসিশন ট্রিগুলোর কন্ট্রিবিউশন কম হবে। সো ইউজুয়ালি যদি আমরা ওভার ফিটিং হয়ে যায় আমাদের ডেটাতে, সাপোজ আমাদের ডেটাটা জেনারেলাইজ করছে না, আর ট্রেনিং ইরর অনেক বেশি এবং ট্রেনিং ইরর অনেক বেশি এবং হচ্ছে আমাদের ভ্যালিডেশন এরর অনেক তার থেকেও বেশি, বা ট্রেনিং এর ভ্যালিডেশন এর পার্থক্য অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা যেটা করতে পারি যে লার্নিং রেটকে আমরা কমায় দিতে পারি, যে আমরা একটু মানে প্রত্যেকটা ডিসিশন ট্রিকে কন্ট্রিবিউশন আমরা কমায় দিতে পারি, এর ফলে আমরা ওভারফিটিংটাকে অ্যাভয়েড করতে পারবো। অথবা আরেকটি কাজ যেটি আমাদের করতে পারবো বা সবসময় করা উচিত, সেটা হচ্ছে আমাদের এই আর্লি স্টপিং ক্রাইটেরিয়াটা ইউজ করা। অর্থাৎ আমরা আমাদের অ্যালগোরিদমকে আগে থেকেই বলে দিব যে আমাদের এই ট্রেনিং ইরর আর ভ্যালিডেশন ইররটাকে ট্র্যাক করতে, যে যখনই হচ্ছে আমাদের ট্রেনিং ইরর থেকে ভ্যালিডেশন ইররটা বেশি বড় হয়ে যাবে, অর্থাৎ আমাদের হচ্ছে জেনারেলাইজ করাটা কমে যাবে, তখনই হচ্ছে আমরা আমাদের মডেলটিকে স্টপ করে দিব বা হচ্ছে এরকম সিকোয়েন্সিয়ালি ডিসিশন ট্রি অ্যাড করাটা বন্ধ করে দিতে পারি। আর এই অ্যাডা বুস্ট ইউজ করার সময় কখনো যদি আমরা দেখি যে আমাদের মডেলটি আন্ডার ফিট হচ্ছে, অর্থাৎ আমাদের ট্রেনিং ইরর যথেষ্ট বেশি, সো তখন আমরা যে কাজটি করতে পারি তখন হচ্ছে আমরা নাম্বার অফ এস্টিমেটরস, অর্থাৎ আমরা কতগুলো ডিসিশন ট্রি ইউজ করব, এই সংখ্যাটাকে আমরা টুইক করতে পারি। সো অবভিয়াসলি যেহেতু আমাদের মডেলটি আন্ডার ফিট করছে, অর্থাৎ আমাদের মডেলটি একটু লেস পাওয়ারফুল, তো এটাকে যদি আমরা অ্যাভয়েড করতে চাই তাহলে হচ্ছে আমরা এই নাম্বার অফ এস্টিমেটরের সংখ্যাটা বাড়িয়ে দিব, যাতে আমরা আরও বেশি ডিসিশন ট্রি ইউজ করে আমাদের যে আন্ডার ফিট হচ্ছে আমাদের ডেটাটাকে, এই প্রবলেমটিকে আমরা ওভারকাম করতে পারি। এবং সর্বশেষ আমরা যে এনসেম্বল লার্নিং টেকনিকটা দেখব, এই টেকনিকটাকে বলে হচ্ছে সিম্পলি স্ট্যাকিং। স্ট্যাকিং এ আমরা যে কাজটি করি যে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথমে একটি কমপ্লিট ডেটা সেট থাকবে এবং এই ডেটা সেটে আমরা মাল্টিপল প্রেডিক্টর ফিট করব। সাপোজ আমরা একবার ফিট করলাম লিনিয়ার রিগ্রেশন, আরেকবার ফিট করলাম সাপোজ একটি ডিসিশন ট্রি ক্লাসিফায়ার, আরেকটা ফিট করলাম সাপোজ হচ্ছে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিন ক্লাসিফায়ার। সো এই তিনটি তো আমাদের কোনো না কোনো প্রেডিকশন দিবে। ফর এক্সাম্পল লার্নিং লিনিয়ার রিগ্রেশন আমাদের প্রেডিকশন দিল আমাদের সাপোজ 157, ডিসিশন ট্রি আমাদের একটি প্রেডিকশন দিল সাপোজ 165, এবং আমাদের এসভিএম আমাদের প্রেডিকশন দিল সাপোজ হচ্ছে 155। সো ভোটিং এর ক্ষেত্রে বা ব্যাগিং এর ক্ষেত্রে আমরা যেটা করতাম, স্পেশালি রিগ্রেশনের ক্ষেত্রে, আমরা হচ্ছে এই তিনটা ভ্যালুর সিম্পলি হচ্ছে অ্যাভারেজ নিতাম, অ্যাভারেজ নিয়ে এটাকে হচ্ছে আমাদের ফাইনাল প্রেডিকশন হিসেবে চালিয়ে দিতাম। এটা ছিল একটি সিম্পল উপায় যে আমরা সিম্পলি অ্যাভারেজ নিয়ে সেটিকে আমাদের হচ্ছে ফাইনাল রেজাল্ট হিসেবে বলে দিতাম। বাট স্ট্যাকিং আমরা যেটা করি যে আমরা এই যে নতুন এই যে আমরা প্রেডিকশনগুলো করলাম, তিনটা ডিফারেন্ট টাইপের অ্যালগোরিদমকে তিনটা ডিফারেন্ট টাইপের প্রেডিকশন করলাম, এই তিনটাকে আমরা আবার সেকেন্ড একটা মডেলের মধ্যে নিয়ে যাই। সো এই সেকেন্ড প্রেডিক্টর যেটি, এটাকে বলা হচ্ছে ব্লেন্ডার বা মেটা লার্নার। ব্লেন্ডার অথবা মেটা লার্নার। সো এই ব্লেন্ডার বা মেটা লার্নার হচ্ছে আমাদের যে ডিফারেন্ট প্রেডিক্টরগুলো আমরা আগের লেয়ারে ইউজ করেছি, এই লেয়ারগুলোকে ইনপুট হিসেবে নেয় এবং এই মডেলগুলোকে বা এই আউটপুটগুলোকে একটি মডেলিং করে, অর্থাৎ আমাদের এই 157, 165, 155কে মডেলিং করে আমাদের হচ্ছে ফাইনাল একটি
রেজাল্ট দেয়। সাপোজ এটির রেজাল্ট হচ্ছে 160। সো ব্যাগিং এবং ভোটিংয়ের সাথে পার্থক্যটা এই জায়গায় যে ব্যাগিং এবং ভোটিংয়ের ক্ষেত্রে সিম্পলি আমরা হচ্ছে আমাদের এই ডিফারেন্ট যে ক্লাসিফায়ার বা রিগ্রেসরগুলো আমরা ইউজ করতাম, এগুলো যে আমাদের প্রেডিকশনগুলো দিত ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা মেজরিটি ভোটিং কাউন্ট করতাম, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক ক্লাসিফায়ার যে রেজাল্টটি দিয়েছিল সেটিকে আমরা ফাইনাল রেজাল্ট হিসেবে কাউন্ট করতাম। আর রিগ্রেসরের ক্ষেত্রে হচ্ছে আমরা সবগুলোর অ্যাভারেজ ফাইনাল প্রেডিকশন হিসেবে দিতাম। বাট স্ট্যাকিংয়ের ক্ষেত্রে, বা এটাকে অনেক সময় বলা হচ্ছে স্ট্যাকড জেনারেলাইজেশন, স্ট্যাকিংয়ের ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা যে মাল্টিপল প্রেডিক্টর থেকে যে প্রেডিকশনগুলো পাই সেটিকে আমরা পুনরায় হচ্ছে আরেকটা ব্লেন্ডার বা মেটা লার্নার দিয়ে মডেলিং করে আমরা হচ্ছে ফাইনাল একটি রেজাল্ট দিই। সো এই প্রসেসটির জন্য আমরা যেভাবে ট্রেনিং সেটটিকে ইউজ করতে পারি সেটি হচ্ছে আমাদের প্রথমে একটি কমপ্লিট ডেটা সেট থাকবে। সেই ডেটা সেটটিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটিকে রাখবো হচ্ছে আমরা ট্রেনিং সেটের জন্য, আরেকটিকে আমরা বলি হচ্ছে হোল্ড আউট সেট। সো এটি হচ্ছে আমাদের ট্রেইন সেট, আর এটা হচ্ছে আমাদের হোল্ড আউট সেট, হোল্ড আউট সেট, এবং এটা হচ্ছে আমাদের টোটাল ডেটা। সো আমরা যেটা করি এই ট্রেনিং সেটের উপর হচ্ছে আমাদের যে মাল্টিপল ক্লাসিফায়ার বা রিগ্রেসর আমরা যেটা ইউজ করি না কেন, ফর এক্সাম্পল আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারি, আমরা ডিসিশন ট্রি ইউজ করতে পারি, আমরা KNN ইউজ করতে পারি, যেটা ইউজ করি না কেন আমরা এটা হচ্ছে এই ট্রেন ডেটার উপর ট্রেন করব। তারপর যেহেতু আমাদের এই ক্লাসিফায়ার বা রিগ্রেসরগুলো আমাদের হোল্ড আউট সেটকে এখনও দেখেনি, তো আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের এইগুলার যে পারফরমেন্স, ট্রেন করার পর যে পারফরমেন্স, সেটা কিন্তু আমরা এই হোল্ড আউট সেট দিয়ে ইভ্যালুয়েট করতে পারি। সাপোজ এই তিনটার ডেটা বা মডেলকে আমরা এই হোল্ড আউট সেটে ইভ্যালুয়েট করার পর আমরা হচ্ছে সাপোজ 3 ধরনের প্রেডিকশন পাবো। সাপোজ আমরা যদি আগেরটার সাথে চিন্তা করি যে 157, 165 আর হচ্ছে 155, এটি হচ্ছে আমাদের তিনটি প্রেডিকশন হোল্ড আউট সেটের। সো নেক্সট স্টেপে আমরা যেটা করি যে এই যে আমরা তিনটি প্রেডিকশন পেলাম, তো নেক্সট আমরা যেটা করি যে আমরা প্রেডিকশন পেলাম এই তিনটাকে হচ্ছে আমরা নতুন ইনপুট ফিচার হিসেবে কাউন্ট করি। এগুলো হচ্ছে আমাদের নতুন ইনপুট ফিচার। আর এর সাথে আমাদের তো অ্যাকচুয়াল যে লেভেল সেটা তো আছেই। ধরুন আমাদের এই ডেটার ক্ষেত্রে অ্যাকচুয়াল লেভেল ছিল 160, সো এইটি হবে হচ্ছে আমাদের নিউ ডেটা সেট, নিউ ডেটা সেট। আর আমাদের যে ব্লেন্ডার বা মেটা লার্নার যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই নিউ ডেটা সেটগুলো নিয়ে, অর্থাৎ আমাদের যে ডিফারেন্ট তিনটা প্রেডিক্টর আমরা ইউজ করেছি এবং তার কারেসপন্ডিং প্রেডিক্টেড ভ্যালিউস, এটির সাথে তার অ্যাকচুয়াল ভ্যালিউস নিয়ে যে ডেটা সেটটা রোগুলো আমরা পাচ্ছি ডেটা সেটের, সেইটিকে নিয়ে নতুন একটি মডেল ক্রিয়েট করে। এবং এই মডেলের ফাইনাল যে আউটপুটটা দেয় সেটি হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এবং আমরা যদি পুরো ব্যাপারটাকে আরও কমপ্লিকেটেড করতে চাই, আমরা সেকেন্ড লেয়ারে কিন্তু মাল্টিপল ব্লেন্ডার ট্রেন করতে পারি। অর্থাৎ এই তিনটি প্রেডিকশন থেকে আমরা ধরেন দুইটি ব্লেন্ডার ট্রেন করলাম, এবং দুইটি ব্লেন্ডারের যে আমরা দুইটি আবার আলাদা আলাদা প্রেডিকশন পাবো সেটাকে আমরা থার্ড একটি ব্লেন্ডারের মাধ্যমে মডেলিং করতে পারি। এভাবে ইচ্ছা করলে আমরা একটার পর একটা স্ট্যাক করে আমরা আমাদের স্ট্যাকটাকে আরও বৃদ্ধি করতে পারি। সো ইউজুয়ালি আমরা স্ট্যাকিং মেথডটি খুব একটা ইউজ করি না, এবং সাইকিট লার্নে খুব একটা এই স্ট্যাকিং মেথড ইউজ করার খুব একটি ফ্যাসিলিটিও দেওয়া নেই, বাট আমরা ইচ্ছা করলে এটি ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারি।